বন্ধুরা, একটু ভাবুন তো। রাস্তার ধারে একটি ছোট মেয়ে বসে আছে। বয়স হবে প্রায় ৯ বছর। তার চুলগুলো এলোমেলো, তার পোশাক ময়লা, ছেঁড়া ফাটা। হাতে একটি ভাঙা বুরুশ, যা দিয়ে সে পথচলতি লোকেদের জুতো পালিশ করে। এই মেয়েটি কোনো সাধারণ শিশু ছিল না, তবুও সে রাস্তায় মানুষের জুতো পালিশ করছে। সে প্রতিটি গাড়ির কাছে যায় এবং হেসে বলে, সাহেব, জুতো পালিশ করে দেব? কেউ কিছু না বলে পা বাড়িয়ে দেয় এবং টাকা দিয়ে চলে যায়। আবার কেউ ধাক্কা মেরে বলে, লজ্জা করে না? এটা পড়াশোনার বয়স, আর তুমি এসব করছো? কিন্তু সে কিছু না বলে মাথা নিচু করে নেয়, যেন জীবন তাকে আগেই অনেক আঘাত দিয়েছে। লোকেরা তাকে শুধু ছোটি বলে ডাকত। কেউ জানত না যে তার আসল নাম কি, সে কোথা থেকে এসেছে, কার মেয়ে। কিন্তু একদিন আইপিএস অদিতি সিং এই রাস্তা দিয়ে পরিদর্শনে আসেন, এবং যখন তিনি এই মেয়েটিকে দেখেন, তখন তিনি অবাক হয়ে যান এবং মেয়েটিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। কারণ, বন্ধুরা, এই মেয়েটি আর কেউ নয়, বরং আইপিএস অদিতি সিংয়ের মেয়ে। কিন্তু কিভাবে? আর যদি সে তার সন্তানই হয়, তবে কেন সে এভাবে রাস্তায় জুতো পালিশ করছিল? এর পরের সত্য জানতে পারলে আপনার পায়ের নিচে মাটি সরে যাবে, এবং আপনি বুঝতে পারবেন যে একজন পুলিশ অফিসারের জীবন কতটা কঠিন হতে পারে, তার পরিবার বিপদে পড়তে পারে। আসুন জেনে নিই যে আদিতির সাথে এমন কি ঘটেছিল, যার কারণে তার মেয়ে রাস্তায় জুতো পালিশ করছিল, এবং এত কষ্ট সহ্য করার পর কি সেই মেয়েটি এখন তার মায়ের সাথে যেতে চাইবে? চলুন গল্পটি প্রথম থেকে শুরু করা যাক। সেই মেয়েটি, যার নাম কেউ জানত না, সবাই তাকে ছোটি বলে ডাকত। সে প্রতিদিন সিগনালে জুতো পালিশ করত। তারপর যে টাকা পেত, তা দিয়ে কাছের বস্তিতে গিয়ে চা ও কিছু খাবার কিনে নিত, এবং রাস্তার ধারে একটি পুরনো ট্রলির নিচে বসে পড়ত ও সেখানেই রাত কাটাত। বর্ষায় সেই ট্রলি তার বাড়ি হয়ে যেত, রোদে সেটাই তার দেওয়াল। ঠান্ডা রাতে সে নিজের সাথে বলতো, আমারও কেউ না কেউ নিশ্চয়ই আছে, কোথাও না কোথাও তো আছে। কখনো কখনো যখন কোনো মা তার সন্তানকে স্কুলে ছাড়তে আসত, তখন সে দূর থেকে দেখত কিভাবে সেই শিশুটি তার মাকে জড়িয়ে ধরছে, কিভাবে মা তার কপালে চুমু খাচ্ছে। আর সেই মুহূর্তে তার চোখে এক অদ্ভুত দীপ্তি আসত, এমন এক দীপ্তি যার মধ্যে আকুতিও ছিল এবং স্মৃতিও, যেন তার আত্মা কোনো পুরনো সম্পর্ককে ডাকছিল। একদিন যখন খুব রোদ ছিল, তখন ছোটির কাছে একজন লোক এলো। মোটা পেট, বড় গোঁফ, হাতে বিড়ি। সে বলল, এই মেয়ে, জুতো পালিশ করবি তো তাড়াতাড়ি কর, না হলে আমি পরের সিগনালে অন্য কারো থেকে করিয়ে নেব। ছোটি মাথা নিচু করে বলল, হ্যাঁ সাহেব, করছি, এবং ঝুঁকে তার জুতো মুছতে লাগল। বিড়ির ধোঁয়া তার চোখে যাচ্ছিল, কিন্তু সে কিছু বলল না, শুধু তার ছোট ছোট হাত দিয়ে জুতোর মধ্যে চমক আনার চেষ্টা করতে থাকল। তার হাতের তালু ফেটে গিয়েছিল, আঙুলে পুরনো ক্ষত ছিল, কিন্তু সেই ক্ষতগুলো হয়তো তার মনের কষ্টের কাছে খুবই ছোট ছিল। জুতো পালিশ করার পরে ছোটি বলল, সাহেব, ১০ টাকা হয়েছে। লোকটি ছুড়ে দিয়ে ১০ টাকা দিল এবং সেখান থেকে চলে গেল। ছোটি কিছু না বলে চুপচাপ টাকাটা তুলে নিল। সে কখনো কারো কাছে কিছু চাইত না, না ভিক্ষা, না দয়া। শুধু তার কাছ থেকে পাওয়া এই ১০ টাকাই তার জন্য যথেষ্ট ছিল। কখনো কখনো যখন কোনো ক্রেতা টাকা দিয়ে হেসে বলতো, খুব ভালো জুতো পালিশ করেছ ব্যাটা, তখন সে ধীরে ধীরে বলতো, ধন্যবাদ সাহেব, আর তারপর সেখানেই একপাশে বসে সেই নোটটিকে ছুঁয়ে দেখত, যেন সেই নোটটি কোনো পুরস্কার। তার কাছে একটি পুরনো টিনের বাক্স ছিল, যার মধ্যে সে কিছু নুড়ি, একটি ভাঙা চুড়ি এবং একটি লাল ফিতে রেখেছিল। সেই ফিতেটি ছিল তার সবচেয়ে মূল্যবান জিনিস। সে সবসময় সেই ফিতেটি হাতে পড়ে থাকত। প্রতি রাতে ঘুমানোর আগে সে ফিতেটি দেখত এবং ফিসফিস করে বলতো, যদি আমার মাও আমার কাছে থাকত। তারপর চোখ বন্ধ করত। কেউ জানত না যে সেই লাল ফিতেটি তার কাছে কোথা থেকে এসেছিল। সেই মেয়েটি মনে করতে পারত না সে কে, কোথা থেকে এসেছে। সে শুধু এতটুকুই জানত যে হয়তো তার বাবা মা তাকে রাস্তায় ফেলে চলে গেছেন। সেই দিন বৃষ্টি শুরু হল। রাস্তা ভিজে গেল। লোকজন ছাতার নিচে ছুটতে লাগল। ছোটি তার টিনের বাক্সটি ভিজে যাওয়া থেকে বাঁচানোর জন্য জামার ভেতরে লুকিয়ে ফেলল। তারপর ট্রলির নিচে গুটিসুটি মেরে বসে পড়ল। সে ঠান্ডায় কাঁপছিল। পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল। কোনো গাড়িতে শিশুরা হাসছিল, কোনোটাতে গান বাজছিল। আর সে ভাবছিল, আমিও কি কখনো কোনো গাড়িতে বসব? কেউ কি আমাকেও কোনোদিন জড়িয়ে ধরবে? তারপর নিজেই উত্তর দিল, হয়তো না। আর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে সূর্যের আলো তার চোখের পাতায় পড়ল। সে উঠল এবং আবার সেই জুতো পালিশের জায়গায় চলে গেল, যেন কিছুই ঘটেনি। কিন্তু সেই দিন কিছু অন্যরকম ছিল। রাস্তায় কিছু অফিসার লোক দাঁড়িয়েছিলেন।
কিছু পুলিশ এবং তাদের মধ্যে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। সাদা শার্টে, ইউনিফর্মে তারা জ্বলছিল। তিনি ছিলেন আইপিএস অদিতি সিং। শহরে নতুন ট্রাফিক কন্ট্রোল পরীক্ষা করার জন্য এসেছিলেন। ছোটি দূর থেকে তাকে দেখছিল। মহিলাটিকে খুব কঠোর লাগছিল, কিন্তু কেন জানি না ছোটির চোখে আপনত্ব অনুভব হল, যেন কোথাও গভীরে কোনো সম্পর্ক আছে। সে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল, এবং যেই সিগন্যাল সবুজ হল সে এগিয়ে গেল। আইপিএস অদিতির গাড়ির কাছে গিয়ে বলল, ম্যাডাম, জুতো পালিশ করে দেব? অদিতি নিচে ঝুঁকে সেই ছোট মেয়েটিকে দেখলেন। ধুলো মাখা মুখ এবং চোখে সরলতা। তিনি এক মুহূর্তের জন্য কিছুই বলতে পারলেন না। মন বলল, এ আমার মেয়ের মতো দেখতে লাগছে কেন? এ কি আমার আরাধ্যা? কিন্তু মস্তিষ্ক বলল, না, এমনটা কি করে সম্ভব? তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, বেটি, তোমার নাম কি? মেয়েটি হাসল, একটু ইতস্তত করে বলল, সবাই আমাকে ছোটি বলে ডাকে ম্যাডাম। অদিতি আবার জিজ্ঞেস করলেন, কোথায় থাকো? সে বলল, ওই সিগন্যালের কাছে ট্রলিটার নিচে। অদিতি আবার জিজ্ঞেস করলেন, বাড়ির লোক? সে মাথা নিচু করে নিল, ধীরে ধীরে বলল, কেউ নেই ম্যাডাম, আমি একা। অদিতির মনে যেন কিছু ভেঙে গেল। তিনি মেয়েটিকে শুধু দেখতেই থাকলেন, যেন কোনো ভুলে যাওয়া স্বপ্নকে সামনে খুঁজে পেয়েছেন। মেয়েটি আবার বলল, ম্যাডাম, জুতো পালিশ করে দেব, শুধু 10 টাকা দেবেন। অদিতি হালকা হাসলেন এবং বললেন, না বেটা, থাক। তারপর নিজের ব্যাগ থেকে একটি চকলেট বের করে দিলেন, নাও, এটা রাখো। মেয়েটি চকলেটটি নিল, একটু অবাক হয়ে বলল, এত বড় চকলেট আমি আগে কখনো খাইনি ম্যাডাম। সেই চকলেটটিকে এমনভাবে দেখছিল যেন কোনো গুপ্তধন পেয়েছে। অদিতির গলা ধরে এলো। তিনি আরও কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন, কিন্তু তার মনে হল মেয়েটি ভয় পেয়ে যাবে। তিনি গাড়িতে বসলেন, কিন্তু তার চোখ বারবার সেই ছোটির দিকেই আটকে যাচ্ছিল। সেই রাতে অদিতি ঘুমাতে পারলেন না। তার মনে বারবার সেই একই মুখ ঘুরছিল, সেই চোখ, সেই হাসি, সেই গালের তিল। অদিতির মনে বিদ্যুতের ঝলক খেলে গেল। তিনি ঘাবড়ে গিয়ে উঠলেন। আলমারি থেকে নিজের পুরনো ছবি বের করলেন, যার মধ্যে আরাধ্যার 3 বছরের ছবি ছিল। তার ঠোঁট কাঁপতে লাগল, সে কি সত্যিই আমার আরাধ্যা? পরের দিন সকালে অদিতি ইউনিফর্ম ছাড়াই সাধারণ পোশাকে সেই একই জায়গায় গেলেন। ছোটি সেখানেই ছিল, জুতোর উপর বুরুশ চালাচ্ছিল। অদিতি দূর থেকে দেখলেন সে এখনও সেই পুরনো টিনের বাক্সটি যত্ন করে রেখেছে। তিনি ধীরে ধীরে তার কাছে গেলেন এবং বললেন, ব্যাটা, আমি কাল তোমার সাথে দেখা করেছিলাম, মনে আছে? ছোটি বলল, হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে চকলেট দিয়েছিলেন। আচ্ছা বলো, তোমার কাছে কি কি আছে? ছোটি হেসে বলল, দেখুন ম্যাডাম, এই যে আমার হাতে লাল ফিতেটা, যেটা আমি সবসময় হাতে পরে থাকি। ফিতেটা দেখে অদিতির চোখ ভিজে উঠল, কারণ এই ফিতেটা তিনি তার ছোট মেয়ে আরাধ্যার হাতে পরিয়ে দিয়েছিলেন। তিনি কাঁপতে থাকা ঠোঁটে বললেন, ব্যাটা, এই ফিতেটা তুমি কোথা থেকে পেলে? ছোটি সরলভাবে বলল, মনে নেই ম্যাডাম, যতদূর মনে আছে এটা আমার কাছেই আছে। অদিতির জন্য সেই মুহূর্তটা যেন দম বন্ধ হয়ে যাওয়ার মতো ছিল। মন বলছিল, আর কোনো সন্দেহ নেই, এ সেই। কিন্তু মস্তিষ্ক তখনও প্রশ্ন করছিল, যদি এটা সত্যি হয়, তবে সেদিন হাসপাতালে আগুনের সময় এ কিভাবে বাঁচল আর কোথায় চলে গেল? আমি তো সব জায়গায় ওকে খুঁজেছিলাম। আর রাজীব কোথায়? রাজীব অদিতির স্বামী ছিল। তিনি পাশে দাঁড়ানো একজন মহিলা কনস্টেবলকে ইশারা করলেন, এই মেয়েটির যেন কোনো ক্ষতি না হয়, আমি কিছু তদন্ত করাই। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন এবং বাড়ি গিয়ে নিজের মেয়ের ছবি বের করে কাঁদতে লাগলেন। তিনি নিজেকে বললেন, সেই রাতে কি হয়েছিল? আমার মেয়ে কি সত্যিই বেঁচে আছে? তৃতীয় দিন অদিতি আবার সেই জায়গায় গেলেন। এবার এনজিও এবং ডাক্তারের দল নিয়ে গেলেন। তিনি ছোটিকে বললেন, ব্যাটা, ভয় পেও না, আমরা শুধু একটি পরীক্ষা করব। ছোটি ঘাবড়ে গেল, পরীক্ষা কেন ম্যাডাম? আমি তো কিছু ভুল করিনি। অদিতি তার হাত ধরলেন, না ব্যাটা, তুমি কিছু ভুল করনি, আমি শুধু জানতে চাই তুমি কে। ছোটি হাত ছাড়ানোর চেষ্টা করল এবং ভয়ে ভয়ে বলল, আমি জানি না ম্যাডাম, লোকে বলে আমি অনাথ, হয়তো আমার বাবা মা আমাকে বোঝা মনে করে রাস্তায় ফেলে চলে গেছেন। এটা শুনে অদিতির চোখ জলে ভরে গেল। তিনি সেই মেয়েটিকে বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু মেয়েটি শক্ত হয়ে গেল, যেন সে আপনত্ব অনুভব করতে পারছিল না। সে বলল, ম্যাডাম, আমার ভয় লাগছে, আপনি আমাকে জেলে ভরে দেবেন? অদিতি মাথায় হাত রাখলেন, না ব্যাটা, আমি তোমার সাথে এমন কিছু করব না। সেই সন্ধ্যায় ডিএনএ নমুনা নেওয়া হলো। রিপোর্ট আসতে 2 দিন লাগবে। 2 দিন ধরে অদিতি প্রতি মুহূর্তে অস্থির থাকলেন, কিন্তু সেই 2 দিনে অদিতি যেন সারা জীবনের পথ অতিক্রম করে নিলেন। দ্বিতীয় দিন সন্ধ্যায় রিপোর্ট তার টেবিলের ওপর রাখা হলো। খাম খোলার সময় তার হাত কাঁপছিল।
রিপোর্টের পাতা উল্টালেন এবং পরের লাইনেই তার হৃদস্পন্দন যেন থেমে গেল। ফলাফল ৯৯.৯% ডিএনএ মিল পাওয়া গেছে। তার চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ল। তিনি ফাইলটিকে বুকে চেপে ধরে কাঁদতে লাগলেন। আমার মেয়ে। বহু বছর আগের স্মৃতিগুলো মনে ঝলক দিচ্ছিল। সেই ঝোড়ো রাত, যখন হাসপাতালে আগুন লেগে গিয়েছিল। তার মেয়ে সেই হাসপাতালেই ভর্তি ছিল। তখনই তার স্বামী রাজীবও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কেউ জানত না সেই রাতে কি হয়েছিল। শুধু এই খবরটি এসেছিল যে হাসপাতালে আগুন লেগেছিল এবং তাদের মেয়ের সাথে রাজীবও মারা গেছেন। কিন্তু এখন সত্য সামনে, তার মেয়ে বেঁচে আছে। অদিতি সরাসরি সেই জায়গায় পৌঁছালেন যেখানে সেই মেয়েটি রোজ জুতো পালিশ করত। মেয়েটি সেই রাস্তার ধারে বসেছিল। অদিতির পা ভারী হয়ে গেল। ধীরে ধীরে তিনি তার কাছে পৌঁছালেন। বললেন, বেটি। মেয়েটি ওপরে তাকাল। তার চোখে আবার সেই ভয় যেন ফিরে এলো। আপনি আবার এসেছেন? সে ঘাবড়ে গিয়ে বলল। অদিতি হাঁটু গেড়ে বসে পড়লেন এবং কাঁপতে থাকা গলায় বললেন, আমি তোমাকে নিতে এসেছি, বাড়ি চলো। মেয়েটি পিছিয়ে গেল। না, আমি যাব না, আপনি আমাকে জেলে ভরে দেবেন। না বেটা, আমি তোমার মা। মেয়েটির চোখ বড় হয়ে গেল। কি? হ্যাঁ, তুমি আমার হারানো মেয়ে। দেখো এই রিপোর্ট। অদিতি ফাইল খুলে তার সামনে রাখলেন। কিন্তু মেয়েটি ভয় পিছিয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল। আমি কিছু জানি না, আমি শুধু জুতো পালিশ করি। আমার মা বাবা তো আমাকে রাস্তায় ফেলে চলে গেছেন। অদিতি চোখের জল আটকাতে আটকাতে বললেন, না বেটা, তোমার মা তোমাকে রাস্তায় ফেলে যায়নি। হয়তো কেউ আমাদের আলাদা করে দিয়েছিল বেটা, কিন্তু এখন আমি তোমার কাছে চলে এসেছি বেটা। এখন আমি তোমাকে এই নরকতুল্য জীবনযাপন করতে দেব না। কিন্তু মেয়েটির জন্য এই সবটা কোনো ভয়ঙ্কর স্বপ্নের মতো ছিল। সে ঘাবড়ে গেল, চিৎকার করল এবং রাস্তার দিকে দৌড়ে গেল। অদিতি পিছনে ছুটলেন। দাঁড়াও বেটি, দয়া করে দাঁড়াও। কিন্তু সে গলির ভিড়ে হারিয়ে গেল। অদিতি সেখানেই রাস্তায় বসে পড়লেন। চোখের জল তার গাল বেয়ে পড়ছিল। ভগবান, আমার মেয়ে আমার থেকে দূরে কেন পালিয়ে গেল? সারা রাত অদিতি প্রতিটি কোণায় খোঁজ করলেন, প্রতিটি থানায় খবর দিলেন, প্রতিটি অনাথাশ্রমে গিয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু সেই মেয়েটিকে কোথাও পাওয়া গেল না। পরের দিন একটি ফোন এলো এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে। ম্যাডাম, একটি মেয়েকে রেলওয়ে স্টেশনের কাছে কাঁদতে দেখা গেছে, সম্ভবত সেই। অদিতি দৌড়ে গেলেন। স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ৩-এ সেই মেয়েটি বসেছিল। তার চোখ ফোলা, কাপড় ময়লা ছিল এবং সে বারবার বিড়বিড় করছিল, মাম্মি, আমাকে ক্ষমা করে দাও। অদিতি তার কাছে পৌঁছালেন। ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরলেন। এখন আর কিছু হবে না বেটা, আমি এসে গেছি। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। সত্যি আপনি আমার মাম্মি? হ্যাঁ বেটা, মা, তোর মা। অদিতি তার কপালে চুমু খেলেন এবং বললেন, এখন কেউ তোমার নাম, তোমার অধিকার কেড়ে নেবে না। মেয়েটি আবার বলল, মা, যদি তুমি আমাকে রাস্তায় ফেলে না গিয়ে থাকো, তাহলে আমি রাস্তায় কিভাবে এলাম? অদিতির চোখ জলে ভরে গেল। তিনি বললেন, বেটা, খুব শীঘ্রই আমি সব খুঁজে বের করব। কিন্তু যখন অদিতি মেয়েটিকে কোলে নিলেন, তখনই পিছন থেকে একটি আওয়াজ এলো। অদিতি? সেই আওয়াজটি পরিচিত ছিল। ধীরে ধীরে ঘুরে দেখলেন সে রাজীব। সে বেঁচে ছিল। অদিতির শ্বাস বন্ধ হয়ে গেল। রাজীব, তুমি বেঁচে আছো? রাজীবের চোখ জলে ভরে গেল। সে বলল, অদিতি, সম্ভবত তুমি সত্যিটা জানো না। অদিতি চমকে গিয়ে বললেন, কি বলতে চাইছ? রাজীব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সেই মুহূর্তটা যেন কোনো পুরনো ক্ষতকে আবার খুঁটে দিচ্ছিল। অদিতির চোখে প্রশ্ন ছিল এবং রাজীবের মুখে ছিল উত্তরের ভার। তিনি ধীরে ধীরে বললেন, রাজীব, আমি এখন সব জানতে চাই। সেই রাতে আসলে কি ঘটেছিল? রাজীব একটি লম্বা শ্বাস নিল। তারপর প্ল্যাটফর্মের বেঞ্চে বসে পড়ল। তার চোখ যেন অন্ধকারে কোনো পুরনো দৃশ্য খুঁজছিল। সে বলতে শুরু করল, সেই সময় অদিতি এএসপি ছিল এবং তার সদ্যজাত মেয়ে আরাধ্যা হাসপাতালে ৭ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। সামান্য অসুস্থতা ছিল, তাই রাজীব বলেছিল, তুমি ডিউটিতে যাও, আমি এখানেই থাকব। তাই অদিতি ডিউটিতে চলে গিয়েছিলেন। সেই রাতে অদিতি একটি বড় মামলার তদন্তে ছিলেন, এমন একটি মামলা যা শহরের ক্ষমতাশালী ব্যক্তিদের পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। সেই মামলাটি ছিল ডাক্তার হরিশ মেহতার বিরুদ্ধে। হরিশ ছিল শহরের সবচেয়ে নামী সার্জন, যাকে মিডিয়াতে গরিবদের মসিহা বলা হতো। কিন্তু অদিতি সবসময় তার হাসিমুখের পেছনে কিছু কালো, কিছু পচা অনুভব করতেন। কয়েক মাস আগে এক গরিব শ্রমিকের স্ত্রী হরিশ মেহতার হাসপাতালে অপারেশনের সময় মারা গিয়েছিল। হরিশ রিপোর্টে লিখেছিল, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু।
কিন্তু যখন অদিতি পোস্টমর্টেম করালেন তখন পোস্টমর্টেম রিপোর্ট দেখে সবার মাথা ঘুরে গেল। মহিলাটির 2টি কিডনি বের করে নেওয়া হয়েছিল। যখন অদিতি এর ওপর মামলা করলেন তখন সবাই বলল, ম্যাডাম, হরিশ খুব বড় লোক, তার ওপর হাত দেওয়া সহজ নয়। কিন্তু অদিতি জবাব দিলেন, আইনের সামনে কেউ বড় নয়। যখন তিনি হাসপাতালের রেকর্ড ঘাঁটলেন তখন সেখান থেকে এক ভয়ঙ্কর সত্যি সামনে এলো। হরিশ গত 5 বছর ধরে গরিব রোগীদের নামে অবৈধ অঙ্গ প্রতিস্থাপনের ব্যবসা চালাচ্ছিল, যেখানে শিশু, মহিলা, বৃদ্ধ সবারই ব্যবহার করা হতো অঙ্গদাতা হিসেবে, কোনো সম্মতি ছাড়াই, কোনো রেকর্ড ছাড়াই। অদিতি যেই এফআইআর দায়ের করলেন তা শহরের প্রতিটি সংবাদপত্রের শিরোনাম হয়ে গেল। আইপিএস অদিতি সিং উন্মোচন করলেন হাসপাতালের কালো সত্য। হরিশের ভেতরে একটি ঝড় উঠল। সেই লোকটি যে সবসময় নীরবে সিস্টেমকে কিনে নিত, এখন প্রকাশ্যে উন্মোচিত হয়ে গেল। এর প্রতিশোধ নেওয়ার জন্যই হরিশ এই সব করল। হাসপাতালে রাত 2টা বাজছিল। রাজীব তার মেয়েকে দেখছিল। আরাধ্যা ঘুমে হেসে বলল, বাবা, মাম্মি কখন আসবে? রাজীব হেসে বলল, সকাল হলেই চলে আসবে আমার পরি। তখনই আলো চলে গেল। এক মুহূর্তের জন্য চারিদিকে নীরবতা ছেয়ে গেল। রাজীব ভাবল, এ কি হচ্ছে? আর তখনই 7 নম্বর ওয়ার্ডের পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে শুরু করল। প্রথমে হালকা, তারপর ঘন, এবং তারপর আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। লোকজন পালাতে শুরু করল। রাজীব মেয়েকে কোলে তুলে নিল, নিজের জ্যাকেটে মুড়ে বাইরে ছুটল। কিন্তু তখনই কেউ তার কাঁধে হাত রাখল। সে ঘুরে দেখল ডাক্তার হরিশ দাঁড়িয়ে আছে। তার মুখে একটি শীতল হাসি। এত তাড়াতাড়ি পালাচ্ছ রাজীব? রাজীব বলল, আপনি এখানে? এসব কি হচ্ছে? হরিশ শান্ত স্বরে বলল, তোমার স্ত্রী আমার কর্মজীবন নষ্ট করে দিয়েছে। সে আমাকে সবার সামনে অপরাধী বানিয়েছে। এবার আমি ওর পৃথিবী জ্বালিয়ে দেব। রাজীব ভয়ে ভয়ে বলল, ডক্টর হরিশ, পাগল হবেন না। হরিশ হেসে বলল, তোমার স্ত্রী খুব চালাক। সে আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে। এখন তার মূল্য তোমাদের দুজনকে দিতে হবে। রাজীব মেয়েটিকে আরও শক্ত করে ধরল। তুমি পাগল হয়ে গেছ? পাগল নই রাজীব। হরিশ নিজের পকেট থেকে লাইটার বের করল। আমি শুধু প্রতিশোধ নিচ্ছি। আর পরের মুহূর্তেই সে ওয়ার্ডের অক্সিজেন লাইনে আগুন লাগিয়ে দিল। পুরো ওয়ার্ডটি বিস্ফোরণের সাথে জ্বলে উঠল। রাজীব কোনো মতে সেখান থেকে পালাল। হাসপাতাল থেকে বের হওয়ার পরই দেখল পুরো বিল্ডিংটি আগুনের শিখায় ঘেরা। সে আরাধ্যাকে নিয়ে বাইরের দিকে ছুটল, কিন্তু তখনই একটি অ্যাম্বুলেন্সের কাছে 2জন মুখোশ পরা লোক এলো। আমরা পুলিশ, বাচ্চাটিকে আমাদের দিন, আমরা আইসিইউতে নিয়ে যাচ্ছি। আমি কোনো সন্দেহ না করে মেয়েটিকে তাদের হাতে তুলে দিলাম। কিন্তু যেই আমি মেয়েটিকে দিলাম, অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে বেরিয়ে গেল। রাজীব চিৎকার করে উঠল, দাঁড়াও, ও আমার মেয়ে! কিন্তু কেউ থামল না। তারপর রাজীবের কাছে আরও একটি বিস্ফোরণ ঘটল। হয়তো বোমা ছিল, এবং আগুনের ধোঁয়া তাকে গ্রাস করল। লোকেরা পরে জানালো যে সেই বিস্ফোরণে রাজীব মারা গেছে। কিন্তু সত্যিটা হলো, আমি মারাত্মকভাবে পুড়ে গিয়েছিলাম, এবং কিছু গ্রামবাসী আমাকে দগ্ধ অবস্থায় খুঁজে পেলেন এবং কাছের গ্রামের হাসপাতালে ভর্তি করালেন। যখন জ্ঞান ফিরল তখন আমি আমার স্মৃতিশক্তির কিছু অংশ হারিয়ে ফেলেছিলাম। না স্ত্রীর কথা মনে ছিল, না মেয়ের। শুধু একটি ছবি বেঁচে ছিল, আরাধ্যার ছোটবেলার। এই সব কথা শুনে অতিথির চোখ জলে ভরে গেল। তার মানে সেই রাতের আগুন কোনো দুর্ঘটনা ছিল না? রাজীব মাথা নিচু করে নিল। হ্যাঁ, ওটা হরিশের ষড়যন্ত্র ছিল। সেই রাতে ও নিজেই আগুন লাগিয়েছিল প্রমাণ লোপাট করার জন্য এবং আমাদের শেষ করে দেওয়ার জন্য। ও চেয়েছিল তুমি তোমার মামলা তুলে নাও। যখন তুমি নাওনি তখনও আমাদের মুছে ফেলার চেষ্টা করল। অদিতির ঠোঁট কাঁপতে লাগল। তার মানে সে সেই নিরীহদের জীবন্ত পুড়িয়ে দিল। রাজীবের চোখ ভিজে গেল। হ্যাঁ, আর তারপর সে নিজের মৃত্যুর নাটক সাজাল। অদিতির ভেতরের পুলিশ অফিসার জেগে উঠলেন। তিনি বললেন, কিন্তু তারা কারা ছিল যারা আমাদের মেয়েকে নিয়ে গিয়েছিল? রাজীব বলল, জানি না, তবে আমাদের মেয়ে বেঁচে আছে এবং আমাদের সাথেই আছে। অদিতি বললেন, তার মানে হরিশও বেঁচে আছে, এবং সেই খবরটা মিথ্যা ছিল যে হরিশ হাসপাতালের আগুনে পুড়ে মারা গেছে। রাজীব বলল, হয়তো হরিশ বেঁচে আছে। আমি গত সপ্তাহে কাউকে সেই একই চেহারার সাথে নতুন নাম নিয়ে একটি নতুন ক্লিনিকে দেখেছিলাম। অদিতি মুঠি শক্ত করে নিলেন। এবার ও বাঁচবে না। এবার সে মায়ের নয়, একজন আইপিএস অফিসারের মেয়ের মায়ের রাগ সহ্য করবে। অদিতি পরের দিন সকালেই দল গঠন করলেন। অপারেশনের নাম রাখলেন ফিনিক্স, কারণ সে ছাই থেকে জেগে উঠছিল। তার মেয়ের সাথে 3 দিনের নজরদারির পর পুলিশ হরিশ শর্মা ওরফে ডক্টর হরিশ মেহতাকে ধরল। সে একটি জাল হাসপাতাল চালাচ্ছিল, যেখানে কিডনি প্রতিস্থাপনের অবৈধ ব্যবসা হতো। যখন অদিতি তার সামনে পৌঁছালেন, হরিশ হাসল। তোমার মনে হয়েছিল আমি মরে গেছি আইপিএস ম্যাডাম? তুমি তো সব হারিয়েছ, স্বামী, মেয়ে, এবং এখন ন্যায়ও হারাবে।
অদিতি ঠান্ডা স্বরে বললেন, ন্যায় আমি কখনো হারাইনি, শুধু একটু দেরিতে পেয়েছি। তিনি তার রিভলভার টেবিলের ওপর রাখলেন। এটা তোমার মতো অপরাধীদের জন্য চলে না, এটা শুধু আইনের জন্য চলে। হরিশকে তখনই গ্রেফতার করা হলো, এবং যখন আরাধ্যা তার মাকে জড়িয়ে ধরল, সে বলল, মাম্মি, এখন আর ভয় করে না। অদিতি হেসে বললেন, কারণ এখন তুমি আইপিএসের মেয়ে নও, তুমি ইনসাফের, ন্যায় বিচারের মেয়ে। বহু বছর পর সেই গলি, যেখানে একদিন আরাধ্যা জুতো পালিশ করত, এখন সেখানে একটি ছোট লাইব্রেরি ছিল, যার বোর্ডে লেখা ছিল, আরাধ্যা ফাউন্ডেশন, শিক্ষা প্রতিটি শিশুর অধিকার। অদিতি হেসে দরজার ওপর লেখাটি পড়লেন এবং ফিসফিস করে বললেন, যাকে সবাই একদিন ভিখারি বলেছিল, সে আজ ইনসাফের, ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠেছে। আর আকাশে জ্বলতে থাকা সূর্যের রশ্মি যেন বলছিল, কখনো কখনো জীবন ছাই থেকেও নতুন গল্প লিখে দেয়।